সিটি অফ লাভ, এই গল্পের শহরটা আমাদেরও হতে পারত। ভোরের আলো ফুটেছে, রাতের নিস্তব্ধতা কাটিয়ে ব্যস্ত হয়ে উঠেছে পুরো শহর। সূর্যের জ্ঞান ফিরেছে মাত্রই। ঘুমের ইঞ্জেকশনের গুণে বেশ অনেকক্ষণ বেহুশের মতন পড়েছিল সে। জ্ঞান ফিরতেই পিট করে চোখ খুলল সূর্য। চোখের সম্মুখে দৃশ্যমান হলো হাসপাতালের শুভ্ররঙা ছাদটা। ছেলেটা তৎক্ষণাৎ আবার চোখ বন্ধ করে নিল। একটু নড়েচড়ে উঠতেই অনুভব করলো ঘাড়ে ব্যথা হচ্ছে ভীষণ, আবার হাতের উপরে ভারী ভারী ঠেকছে। সূর্য ঘাড় ঘুরিয়ে তাকালো পাশে, আবার চোখ মিলতেই চোখের সম্মুখে ভেসে উঠল প্রেয়সীর ঘুমন্ত মুখশ্রী। পিতা তার হাতের উপর মাথা দিয়ে নিশ্চিন্তভাবে ঘুমিয়ে আছে। সূর্যের ওষ্ঠে হাসি ফুটে উঠল। স্নিগ্ধ লাগছে মেয়েটাকে। ঘাড় এবং হাতে ব্যথা অনুভব করলেও হাতটা আর সরালো না সে। নিজ স্ত্রীকে একটু শান্তিতে ঘুমাতে দেওয়ার জন্য হাতটা আরও ছড়িয়ে দিল, আর অন্য হাতে দ্বারা বিলি কেটে দিতে শুরু করলো স্ত্রীর চুলের ভাঁজে। এর মধ্যে একজন নার্স সকালের চেকআপের উদ্দেশ্যে ঢুকলেন কেবিনের দরজা থেকে। সূর্যকে চেয়ে থাকতে দেখে সে হাসি মুখে বললেন, এইটুকু বলতেই তাকে হাত উঠিয়ে থামিয়ে দিল সূর্য। ফিসফিসিয়ে বলল, আস্তে কথা বলুন, আমার স্ত্রী ঘুমাচ্ছে। নার্স মহিলাটা হাসলেন। তিনিও সূর্যের মতোই ফিসফিসিয়ে জিজ্ঞাসা করলেন। সূর্য লাজুক হাসলো, উপর নিচ মাথা ঝাঁকিয়ে বলল, নার্স মহিলাটি আর কথা বাড়ালো না। নিজের মতন করে সূর্যের চেকআপ করে চলে গেলেন কেবিন থেকে। তবে কেবিনে চুপ থাকলেও কেবিনের বাইরে গিয়ে আর চুপ রইলেন না। সূর্যের বাড়ির সকলকে জানিয়ে দিলেন সূর্যের জ্ঞান ফেরার কথা। ব্যাস, আর কে শোনে কার কথা। আরুষ ব্যতীত সকলে হুড়মুড়ি ঢুকতে শুরু করলো সূর্যের কেবিনে। সকলের টুকটাক শব্দ কর্ণে পৌঁছাতেই ঘুম ভেঙে গেল পৃথার। সাথে সাথে মেয়েটার লজ্জায় আড়ষ্ট হয়ে পড়ল। রাতে খুব বড় মুখ করে সবাইকে বলেছিল সে সূর্যের কাছে থাকবে, স্বামীর সেবা করবে, অথচ সে কিনা ঘুমিয়ে পড়ল। পৃথা এলোমেলো দৃষ্টি ফিরল, ওয়াশরুমের দোহাই দিয়ে দ্রুত কেটে পড়ল সকলের সম্মুখ থেকে। পৃথা চলে যাওয়ার সাথে সাথেই সূর্য কটমট করে তাকালো সকলের পানে, তাতে দাঁত চেপে বিড়বিড়িয়ে বলল, সব শত্রুর দল আমার। বোর্ডের সাথে একটু ভালো মুহূর্তে কাটাচ্ছিলাম, তা সহ্য হলো না কারো। সময়ের কাঁটা ঘূর্ণমান। সে ঘুরতে ঘুরতে সকলের সময় পেরিয়ে বিকেলের দিকে গড়িয়েছে। সূর্যর মাথার চোট ততটা গাঢ় না হওয়ায় তাকে হাসপাতাল থেকে সসম্মানে রিলিজ করে দেওয়া হয়েছে ইতিমধ্যে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ একটা দিন পর্যবেক্ষণ থাকতে বলেছিল, কিন্তু সূর্য রাজি হয়নি। এই হাসপাতাল, এখানকার ওষুধ গন্ধ এসব বরাবরই অপছন্দের তালিকায় তার। তাই একটু তড়িঘড়ি করে হাসপাতাল ছেড়েছে ছেলেটা। তবে এর মধ্যে সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে এই যে এতটা সময় সূর্যের জ্ঞান ফিরেছে, অথচ সে আরুষের খোঁজ করেনি একবারও। তবে কি মাথায় চোট পেয়ে চোট পাওয়ার কারণটাই ভুলে গেছে নাকি? মনে মনে বড়সড় কোনো পরিকল্পনা আসছে, ভেবে পাচ্ছে না আরুষ। ভয়ে আর বেচারা সূর্যের সম্মুখে একটা বাড়ির জন্য যায়নি। লুকিয়ে চুরিয়ে ছ্যাঁকা খাওয়া প্রেমিকের মতন দূর থেকে দেখেছে তার স্যারকে। যদিও তুই একবার সাহস করেছিল, ভেবেছিল একটাবার সূর্যের সাথে দেখা করে মাপ চেয়ে নেবে। তবে পরক্ষণে আবার ভয়ে সিদ্ধান্ত বদলে ফেলেছে। বলা তো আর যায় না, পরে দেখা যাবে সে মাপ চাইতেও সূর্যের কাছে গেল, আর সূর্য প্রতিশোধ নিতে তার মাথা ফাটিয়ে এই হাসপাতালের কোনো এক বিছানায় শুয়ে দিল। তখন কি হবে? তার থেকে কয়েকটা দিন যাক, সূর্য আর একটু সুস্থ হোক এবং এই ঘটনাটাও কিছুটা ভুলুক, তারপর না হয় তার সম্মুখে যাওয়া যাবে। রাতের আধার ঘনিয়েছে। দিনের উজ্জ্বল সূর্যটা বিদায় নিয়ে প্রকৃতিকে বিলিয়ে দিয়েছে আধারের মাঝে। ব্যস্ত শহরটা সেজে উঠেছে কৃত্রিম সোডিয়ামের আলোয়। সূর্য আধাসহ হয়ে বসে রয়েছে নিজ কক্ষের বিছানায়। একটু পর আবার অধৈর্য ভঙ্গিতে দরজার পানে উকি ঝুঁকি মেরে দেখছে পৃথা আসছে কিনা। সেই যে মেয়েটা কক্ষ থেকে বেরোলো আর এলো না। হাসপাতালে তো নিজের পরিবারের জনগোষ্ঠীর কৃপায় বইয়ের মুখটা পর্যন্ত ভালোভাবে দেখার সুযোগ পায়নি সূর্য। তারপর এলো বাড়িতে, ভেবেছিল এখানে এসে অন্তত বইয়ের সাথে একান্তে সময় কাটানোর সুযোগ পাবে। গতকাল রাতে, অর্থাৎ মাথা ফাটার আগে পৃথার সাথে তার কথা বলা যতটুকু সৌভাগ্য হয়েছিল, তাতে সূর্য এইটুকু অন্তত বুঝেছিল পৃথার হৃদয়ে তার জন্য অনুভূতি সঞ্চার ঘটেছে। তবে তখন তাড়াহুড়ো থাকায় এই বিষয়ে পৃথার সাথে আর কথা বাড়াতে পারেনি বেচারা। হন্তদন্ত হয়ে ছুটছে জঙ্গলে, আর তারপর হাসপাতাল। সূর্যের জ্ঞান ফেরার পর যখনই এই বিষয়টা আবার তার মাথায় হানা দিয়েছে, তখন থেকে সে উতলা হয়ে উঠেছে পৃথার সাথে একটাবার একান্তে কথা বলার জন্য। সে যা ভেবেছে সেটাই সঠিক কিনা নিশ্চিন্ত হতে দিশাহারা হয়ে উঠেছে সূর্যের হৃদয়। অথচ তার পরিবার তাকে একটু শান্তিতে বইয়ের কাছে থাকতে দিচ্ছে না। আর বউ তো বই, পাষাণ মহিলা একটা, যতটা পারছে পালিয়ে বেড়াচ্ছে। সূর্যের ভাবনা চিন্তার মাঝে পৃথা হাতের খাবারের প্লেট নিয়ে ঢুকলো কক্ষে।
এগিয়ে গিয়ে প্লেটটা বিছানার উপরে তুর্যের সম্মুখে রেখে বলল, খেয়ে নিন তাড়াতাড়ি, এরপর ওষুধ আছে আপনার। তুর্য একবার তাকালো খাবার প্লেটের দিকে, পরক্ষণে আবার দৃষ্টি ঘোরালো পৃথার পানে। বেশ স্বাভাবিক কণ্ঠেই বলল, খাইয়ে দাও। পৃথা ভ্রু কুচকালো, কপালে ভাঁজ ফেলে বলল, কেন, আপনার হাতে কি হয়েছে? নিজের হাতে খেয়ে নিন। তুর্য ঠোঁট উল্টে দিল, বাচ্চাদের মতন করে বলল। পৃথা কুচকানো ভ্রুদয় আরও কুচকে এলো, আখিদয় ছোট ছোট করে সে বলল, মাথাই ফেটেছে, হাত দুইটা তো ঠিকঠাক একদম সোজা লাঠির মতন আছে, তাহলে নিজের হাত দিয়ে খেতে সমস্যা কি? তুর্য চোখে মুখে বিষণ্ণ ভাব ফুটিয়ে তুলল, কাঁদো কাঁদো কণ্ঠে বলল, এই অবস্থাতে তুমি আমার সাথে এমন ব্যবহার করছো বউ? আমার মতো এক অবলা স্বামীর জন্য তোমার কি একটু মায়া লাগছে না? এতটা পাষাণ তুমি কিভাবে হচ্ছে বউ? ওই সিনেমার নায়িকাদের মতো আমার অসুস্থতা তোমার বুকটা কি একটু কেঁপে কেঁপে উঠছে না? তুর্যের এমন অভিনয় মিশ্রিত বাক্য শ্রবণে বিরক্ত হলো পৃথা, আবার মায়াও লাগলো ভীষণ। যতই হোক তুর্য অসুস্থ, মাথা ফাটলেও সে তো অসুস্থ, তাই কতটা রক্ত গতকাল তার মাথা থেকে গড়িয়েছে পৃথা স্বচক্ষে তা অবলম্বন করেছে। ওই রক্তের কথা স্মরণে আসতে এবার সত্যি মেয়েটার বুক কেঁপে উঠল। প্রিয় পুরুষের জন্য হৃদয় হাহাকার করে উঠল হৃদয়। আর পিঠা আর না করতে পারলো না তুর্যের মুখের উপর। যদিও এভাবে হুট করে একজন পুরুষকে খাই দিতে অস্বস্তি বোধ হচ্ছে মেয়েটার, তবুও হাত বাড়িয়ে সে খাবার প্লেটটা হাতে তুলে নিল, কিছুটা ইতস্তত করে বলল, আসুন খাইয়ে দিচ্ছি। তুর্যের ওষ্ঠে হাসি ফুটে উঠল। পৃথার পানে একটু এগিয়ে বসলো সে, খুশিতে গদগদ হয়ে বলল, দাও তাড়াতাড়ি খাইয়ে দাও বউ। পৃথা কোনো বিরক্তি করলো না, ছোট ছোট লোকমা করে চুপচাপ খাইয়ে দিতে শুরু করলো তুর্যকে। তুর্য ভদ্র বাচ্চাদের মতন খেয়ে নিতে লাগলো বইয়ের হাতে, আবার মাঝে মাঝে পৃথাকে খাওয়ার আদেশ দিল। পৃথা হাসলো, হৃদয়ে কোনো এক মুঠো প্রশান্তির স্থান নিয়ে সেও খেয়ে নিতে শুরু করলো তুর্যের সাথে সাথে। সময় গড়ালো কিছুটা, যদিও এখনো তেমন রাত নয়, ঘড়ির কাঁটায় টিক টিক করে জানান দিচ্ছে কেবল রাত্রি 9টা। চারিদিকটা এখনো দিনের আলোর ন্যায় কোলাহল পরিপূর্ণ। পৃথা তুর্যকে খাইয়ে দিয়ে ওষুধ খেতে বলে তখন প্লেট নিয়ে চলে গিয়েছিল নিচে। সবটা গুছিয়ে সকলের সাথে একটু আড্ডা দিয়ে কেবলই ফিরেছে আবার কক্ষে। দরজা লাগিয়ে কক্ষের ভিতরে ঢুকতেই দেখতে পেল তুর্য চোখ বন্ধ করে শুয়ে আছে, হয়তো ঘুমিয়ে পড়েছে। পৃথা টু কোনো শব্দ করলো না, নিঃশব্দে এগিয়ে গেল তুর্যের পানে, বসলো তার পাশে। কি সুশ্রী না লাগছে এই পুরুষের ঘুমন্ত মুখশ্রীটা, যেন কোনো নিষ্পাপ বাচ্চা ঘুমিয়ে আছে, অথচ জেগে থাকলে ব্রিটিশগিরিতে সকলকে হার মানিয়ে ফেলবে। মুখ থেকে সারাক্ষণ বুলেটের ন্যায় লাজ লজ্জাহীন বাক্য ছুটতেই থাকে। পৃথা হাসলো স্বামীর ঘুমন্ত মুখশ্রীর দর্শনে। কেন যেন ভীষণ ইচ্ছা হলো হাত বাড়িয়ে প্রিয় মানুষটার গাল দুটো একটু ছুঁয়ে দিতে। সর্বদা লজ্জায় নিজের ইচ্ছাকে দমন করলেও আজ আর তেমনটা করলো না। নিজের উষ্ণ হাত দ্বারা স্পর্শ করলো তুর্যের এক গাল, সাথে সাথেই যেন ঝংকার তুলল মেয়েটার হৃদয়ে, বিদ্যুৎ খেলে গেল সর্বাঙ্গ জুড়ে। তবু পৃথা নিজের হাত সরিয়ে নিল না, আলতোভাবে স্পর্শ করতে শুরু করলো স্বামীর পুরো মুখটা জুড়ে। হঠাৎ করে তার স্মরণে এলো সেদিনের কথা, একটা চুমুর জন্য সেদিন কতই না পাগলামি করেছিল তুর্য। পৃথার হৃদয়ে অদ্ভুত অনুভূতি জাগ্রত হলো, ইচ্ছে হলো এবার তুর্যকে একটা চুমু দিয়ে দিতে। মস্তিষ্ক তার এই ইচ্ছের বিরোধিতা করলেও হৃদয় সায় জানালো। পৃথার হৃদয় স্পষ্টভাবে বলল, সূর্য তো আমার স্বামী, একজন স্বামীকে তার স্ত্রী চুমু দিতেই পারে, তাতে দোষের তো কিছু নেই। তাছাড়া ছেলেটা এখন ঘুমিয়ে আছে, চুমু দিলেও টের পাবে না। পৃথা আর তেমন ভাবলো না, নিজের ইচ্ছাকে পরিণত দিতে একটু ঝুঁকে ওষ্ঠ ছোঁয়ালো তুর্যের কপালে। ঠিক তখনই ধপ করে চোখ মিলে তাকালো তুর্য, হকচকে উঠল পৃথা, তড়িৎ গতিতে ছিটকে দূরে সরে গেল। মুহূর্তের লজ্জায় রক্তিম আভা ছড়িয়ে পড়ল তার চোখ মুখ জুড়ে। ইস, এই পুরুষের ঠিক এখনই চোখ মিলে তাকাতে হলো, আর একটু পর চোখ খুলে কি হতো। লজ্জা সংকোচ ভয়ে হাঁসফাঁস করে উঠল পৃথা, ইচ্ছে হলো এখনই ছুটে পালাতে, আর সে করলেও তাই। তুর্য কিছু বুঝে ওঠার আগে এক দৌড়ি বেড়ে গেল কক্ষ থেকে। এদিকে বেচারা তুর্য চরম বিস্ময় আর বিরক্তিতে বেহুশ মতো পড়ে রয়েছে বিছানাতে। এতক্ষণ সে জেগেই ছিল, শুধুমাত্র বইয়ের মতিগতি বোঝার জন্য একটু ঘুমের ভান ধরে পড়েছিল। তারপর বউ যা শুরু করলো, রীতিমতন তার ধৈর্য সহ্য ক্ষমতার বাঁধ ভেঙে দিয়েছিল। তারপর বহু কষ্টে নিজেকে নিয়ন্ত্রণ করে সে চোখ বন্ধ করে পড়েছিল শুধুমাত্র বইয়ের একটু ভালোবাসা পেতে। কিন্তু তাও শেষ পর্যন্ত আর পারল না। পৃথার নরম ওষ্ঠে স্পর্শের পেতে আপনা-আপনি খুলে গেল চোখ দুটো। কেন খুললো? এই মুহূর্তে নিজের চোখের উপর নিজেই বেজায় বিরক্ত তুর্য। ইচ্ছে তো করছে থাপ্পড় মেরে নিজের চোখ দুটোকে নিজেই খুলে দিতে। কি
হতো আর কিছুক্ষণ পর চোখ দুটো খুললে? তাহলে হয়তো বইয়ের ওষ্ঠের আরো 2-4টা চুমু কপালে জুটত। সূর্যের দাঁতে দাঁত চাপলো, কটমট করে বলল, আগে ভাবতাম পৃথিবীতে বসবাসকারী মানুষগুলো আমার শত্রু, কিন্তু না, এখন দেখছি নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো আরও বড় শত্রু। বেমান অঙ্গ প্রত্যঙ্গ, আমার খাস, আমার পড়িস, আবার আমার সাথে নেমখারামি করিস। রাত 12টার অধিক। বাড়ির মানুষের ইতিমধ্যে ঘুমিয়ে পড়েছে প্রায় সবাই। চারিদিকটা ধীরে ধীরে নীরব নিস্তব্ধ হয়ে পড়েছে। সন্ধ্যার শহরের বুকে প্রজ্বলিত হয়ে আলোগুলো এখনো নিভে গেছে অনেকটা। সূর্য অস্থির ভঙ্গিতে পায়চারি করছে নিজ কক্ষে। প্রীতা এখনো ঘরে ফেরেনি। সেই যে লজ্জায় কক্ষ থেকে দৌড়ে পালালো, আর তা দেখা নেই। সূর্য আরও কিছুটা সময় নিয়ে অপেক্ষা করলো পৃথার। শেষে অধৈর্য হয়ে নিজেই বেরিয়ে পড়লো কক্ষ থেকে। আশেপাশে একবার দৃষ্টি ঘুরিয়ে পা বাড়ালো ইরার বাড়িতে বসবাসকারী পুরুষদের কক্ষে তো আর যাবে না মেয়েটা। আর অন্যান্য যারা আছে ইরা ব্যতীত বাকি সবাই জোড়ায় জোড়ায় কপত কপতি। তাদের কক্ষে যাওয়া সম্ভব নয়, তাহলে পিতা ইরার কক্ষেই আছে। সূর্য গিয়ে দাঁড়ালো ইরার কক্ষের সম্মুখে, হাত উঠিয়ে আলতোভাবে টোকা দিল কক্ষের দ্বারে। প্রথমবারে দরজা না খুলেও দ্বিতীয়বারে দরজা খুললো ইরা। সম্মুখে না তাকিয়ে বিরক্তি ভরা কণ্ঠে বলল, এত রাতে কি সমস্যা? সূর্য তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো ইরার পানে, থমথমে কণ্ঠে বলল, তোর ভাবি তোর কাছে? সূর্যের কণ্ঠস্বর শ্রবণে কেঁপে উঠল ইরা। একটু আগে চোখ জুড়ে থাকা ঘুমো ঘুমো ভাবটা উবে গেল নিমেষে। চোখ বড় বড় করে সে তাকালো সূর্যের পানে, আমতা আমতা করে বলল, জি 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 ভাইয়া, তখন এসেছিল, পরে ঘুমিয়ে পড়েছে। অনেক ডাকাডাকির পরও উঠেনি। থামলো ইরা, আবার বলল, আমি এক্ষুনি তুলে দিচ্ছি ভাবিকে, একটু দাঁড়াও। তপ্ত নিঃশ্বাস ফেললো সূর্য, থমথমে কণ্ঠে বলল, তার প্রয়োজন নেই, তুই শুধু দরজা থেকে সরে দাঁড়া। সূর্যের আদেশ আসতে ইরা দরজা থেকে সরে দাঁড়ালো। সূর্য সময় নষ্ট না করে লম্বা কদমে কক্ষের ভিতরে ঢুকে পড়ল। বিছানার কাছে কি খুব সাবধানে কোলে তুলে নিল পৃথাকে, যাতে তার ঘুম ভেঙে না যায়। অতঃপর বইয়ের ঘুমন্ত মুখশ্রী পানে তাকিয়ে বিড়বিড়িয়ে বলল, কোথায় আমি অসুস্থ তাই বউ সেবা করবে তা না, এই রাত বেরোতে বউকে কোলে নিয়ে আমার দৌড়দৌড়ি করতে হচ্ছে। ভোরের আলো ফুটেছে। রাতের নীরবতায় ঢাকা শহরটা একটু একটু করে ব্যস্ত হয়ে পড়তে শুরু করেছে। যানবাহনের টুকটাক প্যাপ ও ধ্বনি ভেসে আসছে ইতিমধ্যে। পৃথা নিশ্চিত চিত্তে ঘুমাচ্ছিল এখনো, তবে তার এই সুখের ঘুমে হঠাৎ ভাটা পড়ল অদ্ভুত আওয়াজে। কেমন ধ্রিম ধ্রিম করে কানের কাছে বেজে যাচ্ছে আওয়াজটা। পৃথার ঘুম ভাঙল, তবে সে চোখ খুলল না। অক্ষিদয় বন্ধ রেখে বোঝার চেষ্টা করলো ওই আওয়াজের উৎসটা। এ কি, শুধু যে আওয়াজ আসছে তা তো নয়, একটু পর পর তার মাথাটাও কেঁপে কেঁপে উঠছে। তবে কি শহরে ভূমিকম্প শুরু হয়েছে? হতেই পারে, ঢাকা তো ভূমিকম্প প্রবণ অঞ্চলের মধ্যে অন্যতম। পৃথার হৃদয় কাঁপল। এই ভূমিকম্পের মধ্যে দুর্যোগের সময় কিনা সে মরার মতন ঘুমোচ্ছে। বাড়ির মানুষজনের কি অবস্থা কে জানে। ধপ করে চোখ জোড়া খুলে ফেলল মেয়েটা। তাড়াহুড়ো করে বিছানা ছেড়ে উঠতে গিয়ে অনুভব করলো সে উঠতে পারছে না। কারো শক্তপোক্ত হাতের বাঁধনে বাঁধা পড়ে রয়েছে তার ছোট্ট খাট্ট দেহটা। পৃথা চমকালো, তড়িৎ গতিতে মাথা তুলে সম্মুখ পানে তাকাতেই চোখের সম্মুখে ভেসে উঠল সূর্যের ঘুমন্ত্র মুখশ্রী। মেয়েটা দ্বিতীয় দফায় আবারও চমকালো। এই কি, সে এই কক্ষে সূর্যের নিকট কিভাবে এলো? তার স্পষ্ট মনে আছে গতরাতে সে ইরার সাথে ইরার কক্ষে ঘুমিয়েছিল। তবে কি সূর্য তার ঘুমের মধ্যে কি এখানে নিয়ে এসেছে? আসতেই পারে, এর দ্বারা কোনো কিছু অসম্ভব তো নয়। লজ্জাহীন ব্রিটিশ পুরুষ একটা। পৃথার আকাশ পাতাল ভাবটার মধ্যে হঠাৎ খেয়াল এলো একটু আগে দ্রিম দ্রিম আওয়াজটার কথা। ওই আওয়াজটা তাহলে কোথা থেকে আসছিল? মেয়েটা সরু দৃষ্টিতে তাকালো সূর্যের বক্ষপানে। নিঃশ্বাসের সাথে কেমন ওঠানামা করছে ছেলেটার বক্ষস্থল। তবে কি এই দ্রিম দ্রিম আওয়াজটা এখান থেকে আসছিল? পৃথা কৌতূহলবশত আবারও মাথা রাখলো সূর্যের বক্ষে। কান পেতে শুনল স্বামীর হৃদস্পন্দনের শব্দ। সাথে সাথে লজ্জায় লাল হয়ে গেল মেয়েটার মুখশ্রী। ওই দ্রিম দ্রিম আওয়াজটা এখান থেকে, অর্থাৎ সূর্যের বক্ষ থেকে আসছিল। আর সে কিনা কি ভেবে বসেছিল, একদম ভূমিকম্প পর্যন্ত চলে গিয়েছিল। পৃথার উঠল না সূর্যের বক্ষ থেকে। মাথা এলিয়ে গভীর মনোযোগের সাথে শুনতে শুরু করলো স্বামীর হৃদস্পন্দনের আওয়াজ। হঠাৎ মেয়েটার স্মরণে এলো গতকাল রাতে চুমুর ব্যাপারটা। ওই চুমু খেয়েই তো পালিয়েছে সে। পৃথার লজ্জা বাড়ল আরও।
লাজে আড়ষ্ট হয়ে তুর্যের বক্ষ থেকে মাথা তুলল। এখনই তাকে পালাতে হবে এখান থেকে, নয়তো একবার তুর্যের ঘুম ভাঙলে তাকে লজ্জায় মাটির মধ্যে ঢুকে যেতে হবে। পৃথা আস্তে ধীরে নিজের কোমর থেকে তুর্যের হাতটা সরাতে চাইল, তা তো পারলই না। উল্টো তুর্য আরও শক্ত করে কোমর চেপে ধরল পৃথার। ঘুম জড়ানো কণ্ঠে বলল, কি সমস্যা কি? সকাল সকাল আমার যুদ্ধ লেগেছে কেন? ঘুমোতে দাও একটু। পৃথা ভরকালো, সাথে অপ্রস্তুত হলো বেশ। এই লোকটার ঘুম কি সর্বদা সঠিক সময় ভেঙে যায়? কাল কত সাহস করে, কতটা অনুভূতি নিয়ে একটা চুমু খেতে গিয়েছিল, ঠিক তখনই ঘুমটা ভেঙে যায় এই ব্রিটিশ লোকটার। আবার আজ এখনও তেমনটাই ঘটল। পৃথা নিজেকে তুর্যের বাঁধন থেকে ছাড়িয়ে পালানোর পর ঘুম ভাঙলে কি সমস্যা হতো? তা না, মেয়েটা তুর্যের কথাকে উপেক্ষা করে আবারও নিজেকে মুক্ত করতে উদ্যত হলো। হাঁসফাঁস করে বলল, আপনি যতক্ষণ ইচ্ছে ঘুমান, আমাকে তো উঠতে দিন। তুর্য নিজের চক্ষুদ্বয় বন্ধ রেখেই জবাব দিল, আমি যতক্ষণ না উঠবো তুমি উঠতে পারবে না, সুতরাং চুপচাপ আমার বুকে শুয়ে থাকো। পৃথা অবাক হলো, কপাল কুঁচকে বলল, এ কেমন কথা? আর তাছাড়া আমার কাজ আছে, ছাড়ুন আমাকে। তুর্য তৎক্ষণাৎ উত্তর দিল না কোনো। একটু সময় নিয়ে হুট করে পৃথাকে চাপটে ধরে খুঁড়িয়ে নিল। নিজেদের অবস্থানের পরিবর্তন ঘটিয়ে নিজের শরীরটা ছেড়ে দিল পৃথার শরীরের উপর। মুখ গুছল মেয়েটার ঘাড়ে, ঘোর লাগা কণ্ঠে বলল, তোমার সব কাজ এখন আমার সাথে, আমি ব্যতীত তোমার কোনো কাজ নেই। আকস্মিক তুর্যের এমন প্রগাঢ় স্পর্শে কেঁপে উঠল পৃথা। ছেলেটা উষ্ণ নিঃশ্বাসের ছোঁয়া ঘাড়ে পড়তেই শিরশিরিয়ে উঠল সর্বাঙ্গ জুড়ে। তবে এই অনুভূতি দীর্ঘস্থায়ী হলো না খুব বেশিক্ষণ। তার আগেই চেঁচিয়ে উঠল মেয়েটা, গলা বাড়িয়ে বলল, হাল্লা গো, এটা হাতি নাকি মানুষ? আপনার এই হাতির মতন দেহ সরান আমার উপর থেকে, নয়তো আমি চ্যাপটা হয়ে যেতে সময় লাগবে না বেশি। তুর্য শুনল পৃথার কথা, কুট করে একটা কামড় বসিয়ে দিল মেয়েটার ঘাড়ে। অতঃপর সে স্থানেই নাক খুঁজতে খুঁজতে বলল, আমার ভার বহন করার অভ্যাস করো না জান, এরপর থেকে এই ভারই তোমাকে বয়ে বেড়াতে হবে সারা জীবন। পৃথার কান গরম হলো। ছি, কি নির্লজ্জ কথাবার্তা! এই লোকের মুখে কি কিছুই আটকায় না? পৃথা নিজের দুহাত দিয়ে তুর্যকে সরিয়ে দিতে চাইল। কপট রাগ দেখিয়ে বলল, অসভ্য নির্লজ্জ পুরুষ একটা, উঠুন আমার উপর থেকে। তুর্য পৃথার ঘাট থেকে মাথা তুলল। প্রিয়তমা স্ত্রীর মুখ পানে তাকিয়ে হুট করেই বলল, ভালোবাসি বউ। পৃথা থমকালো, হৃদয়ের এক অজানা প্রশান্তির অনুভব করলো যেন। এর আগেই দুই একবার এই মানুষটার কণ্ঠে ভালোবাসি শব্দটা শুনেছে পৃথা, তবে এমন অনুভূতি হয়নি কখনো। তাহলে আজ কেন হলো? সেও তুর্যকে ভালোবাসে বলে? হয়তো তাই। পৃথা আর চোখে তাকালো তুর্যের পানে, মৃদু কণ্ঠে বলল, ধন্যবাদ। তুর্য ভ্রু কুচকালো, কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করলো, ভালোবাসি বললে ধন্যবাদ দিতে হয়? পৃথা ঠোঁট টিপে হাসলো, এদিক ওদিক চোখ ঘুরিয়ে বলল, সব কিছুর উত্তর দেওয়ার জন্য একটা সঠিক সময়ের প্রয়োজন। সে সঠিক সময়টা কবে আসবে? অতি শীঘ্রই। তুর্য হাসলো, একটু ঝুঁকে গেল পৃথার পানে। মেয়েটার ওষ্ঠের নিকট নিজের ওষ্ঠ নিয়ে মৃদু কণ্ঠে বলল, আমি অপেক্ষায় রইলাম, তবে এখন আমার একটা চুমু প্রাপ্য। তাছাড়া কাল রাতের একটা ধার বাকিরও ব্যাপার আছে তো। পৃথা আড়ষ্ট হলো। সে ঠিক জানতো এই লোক ঘুম থেকে উঠেই গতকালের বিষয় নিয়ে নাড়াচাড়া শুরু করবে। পৃথা ইতস্তত করলো, আমতা আমতা করে বলল, একদম না, আপনার বাসি মুখে একদম উল্টাপাল্টা কাজ করার চেষ্টা করবেন না বললাম। তুর্যের মুখশ্রী থমথমে আকার ধারণ করলো, বেশ গুরুত্বের সাথে বলল, চুমু খাওয়ার ক্ষেত্রে আমি ওই বাসি টাসি মানতে পারবো না। সকাল বিকাল দুপুর যখন ইচ্ছে আমি আমার বউকে চুমু খাবো। কথাটা বলেই তুচ্ছ আরেকটু এগিয়ে গেল পৃথার ওষ্ঠের পানে। দুজনের ওষ্ঠ যখন প্রায় ছুঁই ছুঁই, তখন হুট করেই পৃথা দু হাতে চেপে ধরল নিজের ওষ্ঠ। কপট রাগ দেখিয়ে বলল, একদম অসভ্যতাম করার চেষ্টা করবেন না। তুর্য মুখ ফোলালো, থমথমে কণ্ঠে বলল, ঠিক আছে, চুমু খাবো না। তোমাকে চুমু খেতে আমার বইই গেছে। আমি শুধুমাত্র গত রাতের ধার বাকিটা শোধ করতে চাইছিলাম। এই যা। পৃথা মুখে হাত রেখেই জবাব দিল, আপনার ধার বাকি শোধ করার দরকার নেই, সরুন আমার উপর থেকে। তুর্য আর দ্বিরক্তি করলো না, থমথমে মুখ নিয়ে উঠে বসলো পৃথার উপর থেকে। মেয়েটা যেন এতক্ষণে হাঁপ ছেড়ে বাসলো। ওষ্ঠ থেকে হাত সরিয়ে উঠে বসলো সে, আর এটাই ছিল তার চরম ভুল। পৃথা উঠে বসতেই তাকে জাপটে ধরল তুর্য। নিজের দুহাত দ্বারা মেয়েটার দুহাত শক্ত করে ধরে বলল, এবার চুমু না খেয়ে তুমি যাবে কে বউ? পৃথা হক চকালো, চোখ বড় বড় করে বলতে চাইলো কিছু একটা, কিন্তু সে সময় পেল না বেচারি।
তার আগেই তুর্য শব্দ করে বাচ্চাদের ন্যায় এলো পাথারি চুমু খেতে শুরু করলো পৃথার মুখ জুড়ে। মেয়েটা অতিষ্ঠ হয়ে উঠল মুহূর্তেই। একে তো ওই শক্তপোক্ত বলিষ্ঠ দেহ দ্বারা তুর্য তাকে জাপটে ধরে আছে, তার মধ্যে মুখটাকেও শান্তি দিচ্ছে না। চেঁচিয়ে উঠল পৃথা, গলা বাড়িয়ে বলল, অসভ্য নির্লজ্জ পুরুষ, ছাড়ুন আমাকে। তুর্য ছাড়ল না, উল্টে পৃথার মুখ বন্ধ করতে এবার বেচারির নরম কোমল ওষ্ঠ দুটো দখল করে নিল নিজের ওষ্ঠ দ্বারা। বিন্দুমাত্র সময় ব্যয় না করে পরম যত্নে শুষে নিতে শুরু করলো সে ওষ্ঠের মধুসূদা। চরম উন্মোদনায় নিজে ওষ্ঠের প্রবল বর্ষণে দিশাহারা করে তুলল পৃথাকে। শিউরে উঠল মেয়েটা, কেঁপে উঠল তার বক্ষস্থল। এই প্রথম কোনো পুরুষ এতটা গাঢ়ভাবে ছুঁয়ে দিচ্ছে তার ওষ্ঠ। হৃদয়ে কেমন অদ্ভুত এক অনুভূতির সঞ্চার হলো। এ কেমন অনুভূতি, এ কেমন অদ্ভুত ভালো লাগা। ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ল পৃথা। পরম আবেশের চোখ জোড়া বন্ধ করে নিজেও সায় জানালো তুর্যের কাছে। সময় গড়ালো। সকালের সময়টা কেটে দুপুরের দিকে পা বাড়াতে শুরু করেছে ইতিমধ্যে। সূর্যটা তার প্রখরতা ছড়িয়ে মাথার উপর চলে এসেছে প্রায়, অথচ আরুষের দেখা নেই কোনো। সেই জঙ্গলে জ্ঞান হারানোর আগে যে আরুষকে দেখেছিল তুর্য, তারপর আর একটা বারের জন্য পাওয়া যায়নি ছেলেটা। তুর্য ঠিক বুঝতে পারছে ভয়ে বেচারা তার সম্মুখে আসছে না, তাই বলে তো আর কাজের প্রতি গাফিলতি করা যাবে না। ওই জঙ্গলে তারপর কি হলো, ওরা মুখ খুলেছে কিনা, আর কি কি তথ্য পাওয়া গেল, অনেক কিছুই জানার আছে তুর্যের। তুর্য আর সময় নষ্ট করলো না, নিজে থেকে কল করলো আরুষকে। আরুষ নিজের অফিস কক্ষে বসা ছিল, ভাবছিল তুর্যের কথা। হঠাৎ মোবাইলটা বেজে উঠতেই কিছুটা চমকে উঠল বেচারা। টেবিল থেকে তড়িঘড়ি করে মোবাইলটা তুলে হাতে নিতেই দেখতে পেল তুর্যের নাম্বার। ভড়কে গেল আরুষ। এ আবার কল করছে কেন? নিশ্চয়ই প্রতিশোধ নিতে। কলটা কি সে ধরবে? না ধরলে তো আবার চেতে যাবে। তার থেকে বরং কলটা ধরাই যাক, অন্তত কি বলতে চাই সেটা তো শোনা প্রয়োজন। আরুষ ধরলো কলটা, মোবাইলটা কানের কাছে নিয়ে আমতা আমতা করে বলল, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছিস? তপ্ত শ্বাস ছাড়ল তুর্য, থমথমে কণ্ঠে বলল, তোর হাতের মোটা লাঠির বাড়ি কি এখন বেঁচে আছে? কিন্তু তুই আমাকে একটা বারের জন্য দেখতে এলি না। এত পাষাণ কবে থেকে হলে আরুষ? আরুষের কিছুটা খারাপ লাগা কাজ করলো। সত্যিই তো তুর্যের অসুস্থতার কারণ সে, অথচ একটা বারের জন্য সে দেখতে গেল না তুর্যকে। এটা নিশ্চয়ই অমানবিক কার্যের মধ্যেই পরিগণিত। কিন্তু সেও তো ভয় পেয়েছিল ভীষণ, তাই যায়নি। জিহ্বা দ্বারা নিজের ওষ্ঠ ভেজালো বেচারা। অপরাধী কণ্ঠে বলল, আসলে স্যার আমার ভুল হয়ে গেছে, আমি ইচ্ছে করে কিছু করিনি। ওই সন্ত্রাসীটার হাত থেকে আপনাকে বাঁচাতে গিয়ে ভুলবশত হয়ে গেছে, মাফ করে দিয়েন স্যার। তুর্য হাসলো, স্বাভাবিক কণ্ঠে বলল, আরে মাপ চাইতে হবে না, আমি জানি তুই ভুল করেছিস। হাজে হলেও তুই আমার বোন জামাই হবি। তোর উপরই কি আমি কখনো রাগ করতে পারি বল? আরুষ ভড়কে গেল তুর্যের কথায়। এতটা ভালোভাবে কথা বলার লোক তো তুর্য নয়, তাহলে আজ এত ভালোভাবে কথা বলছে হঠাৎ, তাও এত কিছুর পরে। নিশ্চয় এর মধ্যে কোনো ঘাবলা আছে। আবার নতুন কোন ফোন দিয়ে আসছে না তো? আরুষের ভাবটার মধ্যেই তুর্য আবার বলল, সন্ধ্যার মধ্যে আমার বাড়ি আসিস, কেসের ব্যাপারে কথা আছে। কথাটা বলেই পরপর কল কাটলো তুর্য। আরুষ ঘাবড়ে গেল কিছুটা, বাড়িতে যেতে বলছে। ওখানে নিয়ে না আবার কোনো ঝামেলা করে, ভালো ভালো কথা বলে না হাসপাতালে পাঠিয়ে দেয়। কিন্তু উপায় যে নেই, তাকে তো যেতেই হবে। কেসের ব্যাপারে কথা তো বলতে হবে। রাতের আধার নেমেছে ধরণীতে, সেই আধারের সাথে নতুন রূপে আজ যুক্ত হয়েছে বর্ষা। হুট করে দুপুরের পর যে বর্ষার আগমন ঘটল, তারপর আর থামাথামির নাম নেই কোনো। আরুষের সন্ধ্যার মধ্যে তুর্যদের বাড়িতে আসার কথা থাকলেও বৃষ্টির কারণে আসতে পারেনি। বলেছে কাল সকাল সকাল আসবে। পৃথা তুর্যকে খাইয়ে নিজেকেই সব গুছিয়ে গাছিয়ে কেবল কক্ষে ফিরল। তুর্যের শরীরে একখানা কাঁথা জড়িয়ে হাত পা ছড়িয়ে শুয়েছিল বিছানাতে। হঠাৎ পৃথাকে কক্ষে ঢুকতে দেখেই নিজের কাঁথা নিয়ে একপাশে সরে গেল সে। পৃথা আর চোখে একবার তাকালো তুর্যের পানে, অতঃপর এগিয়ে গেল আলমারির নিকট। আলমারি থেকে আরেকটা কাঁথা বের করতে গিয়ে বসলো বিছানায়, তুর্যের পাশে খালি স্থানে। ভ্রু কুচকালো তুর্য। পৃথার আনা কাঁথাটার পানে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল, এই উটকো ঝামেলাটা আবার এনেছো কেন? পৃথা ভাঁজ করা কাঁথাটা খুলে শরীরে জড়াতে জড়াতে জবাব দিল, শীত লাগছে তাই এনেছি, বাইরে যা বৃষ্টি। তুর্য মাথা উঁচিয়ে নিজের শরীরে জড়ানো কাঁথাটার পানে তাকালো। কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করলো, আমার কথা কি দোষ করলো তাহলে? আমার কথা আসতে তুমি? পৃথা অন্যদিকে মুখ করে শুয়ে পড়ল। স্বাভাবিক কণ্ঠেই বলল,
আপনি বেশি ভদ্র তো, তাই আপনার কাথায় যাওয়ার সাহস পাচ্ছি না। তুর্যের দৃষ্টি তীক্ষ্ণ হলো। কিঞ্চিত সময় নিয়ে এসে তাকিয়ে রইল পৃথার পানে, অতপর নিজের শরীরের কাঁথাটা ছুঁড়ে ফেলে দিল মেঝেতে। সময় ব্যয় না করে চটজলদি ঢুকে পড়ল পৃথার কাঁথায়, পিছন থেকে মেয়েটাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, কিন্তু আমি আমার বউয়ের কাঁধে যাওয়ার সাহস পাচ্ছি না। পৃথা তেতে উঠল, ঝাঁঝালো কণ্ঠে বলল, এই এই অসভ্য লোক, আপনি আমার কাঁথায় ঢুকলেন কেন? নিজের কাঁথায় যান। তুর্য পাত্তা দিল না পৃথার কথায়, ভাবলিসীনভাবে বলল, আমি আমার বউয়ের কাঁধে ঢুকেছি, তাতে তোমার কি? আপনি আপনি একটা... থেমে গেল পৃথা। তুর্য তাকে টেনে ঘুরিয়ে নিল নিজের দিকে, একটু নাচিয়ে প্রশ্ন করল, আমি একটা মুরগির বাচ্চার জামাই, বলো বলো। পৃথা কটমট করে তাকালো তুর্যের পানে, তবে বলল না কিছুই। একে বলে লাভ আছে কি কিছু? যত যাই বলবে গায়ে লাগবে না এর, এ যা করবে করবেই। তপ্ত নিঃশ্বাস ফেলল পৃথা। তুর্যকে একটা ভেঙচি কেটে চোখ বন্ধ করে নিল। তুর্য আরও বলল না কিছু, চুপচাপ পৃথার মুখের পানে তাকিয়ে শুয়ে রইল। তুর্যের নীরবতা কেটে গেল খানিকটা সময়। বৃষ্টির তেজ আগে থেকে কিছুটা কমেছে। বাইরের আবহাওয়া এখন বেশ ঠান্ডা হলে ধীরে ধীরে উত্তপ্ত হয়ে উঠতে শুরু করেছে। একই কক্ষে পাশাপাশি অবস্থানরত দুই নরনারী। নারী পুরুষ হলো আগুন আর মোমের ন্যায়। এরা পাশাপাশি থাকলে গলার সম্ভাবনা থাকে অধিক, তারপর আবার যদি থাকে ভালোবাসা। পৃথা এবং তুর্যের অবস্থাও এই মুহূর্তে খানিকটা তেমনই। এতদিন তাও তাদের মধ্যে কিছু প্রতিবন্ধকতা ছিল, ভালোবাসাটা ছিল একপাক্ষিক। কিন্তু এখন তারা দুজনেই দুজনের মনের কথা সম্পর্কে অবগত। এমন একটা পরিস্থিতিতে কি নিজেকে নিয়ন্ত্রণ রাখা যায়? তাছাড়া সবচেয়ে বড় কথা, তারা বিবাহিত, একজনের উপর অন্যজনের সম্পূর্ণ অধিকার রয়েছে। পৃথা তবুও নিজেকে নিয়ন্ত্রণ করতে চাইল। নিজের ভিতরকার অনুভূতি উপলব্ধি করতে পেরে দূরে সরে যেতে লাগলো তুর্যের নিকট থেকে। কিন্তু তুর্য সায় জানালো না এই কার্যে। সে আরও গভীরভাবে নিজের সাথে জড়িয়ে নিল পৃথাকে। কিছুটা অসহায় কণ্ঠে বলল, আর কত শাস্তি দেবে আমাকে? পৃথা নিজের চক্ষুদয় বন্ধ রেখেই জবাব দিল, আগামী 7 বছর। তুর্য তৎক্ষণাৎ উত্তর দিল না কোনো। বিছানায় উঠে বসলো সে। পৃথাকেও হাত টেনে উঠালো বিছানা থেকে, বসালো নিজের কোলে, দুহাতে নিজের সাথে জড়িয়ে নিয়ে বলল, আমার তো তোমাকে অনেক কথা বলার আছে বউ। পৃথা আজ কোনো বাধাহীনভাবেই বলল, বলুন, আমি শুনতে চাই আপনার সব কথা। তুর্য মাথা রাখলো পৃথার কাঁধে, শান্ত কণ্ঠে বলতে শুরু করলো, তোমার সাথে আমার জোর করে বিয়ে দেওয়া এবং আমার ক্রোধে বিয়ের অভ্যাস ত্যাগ কোনোটাই তোমার অজানা নয়। বিয়ের আসর ত্যাগের 1 মাসের মাথাতে আমি দেশ ছেড়েছিলাম, বাড়ি জমিয়েছিলাম ইংল্যান্ডে, কিন্তু সেখানে গিয়েও আমি শান্তি পাইনি। প্রতিটি মুহূর্তে তোমার অবদ্ধ পিছুটান আমাকে তাড়া করে বেরিয়েছে। বারবার মনে হয়েছে আমি ভুল করেছি। যতই জোর করে বিয়ে হোক না কেন, বিয়েটা তো হয়েছে। আবার তোমার আর আমার বয়সের পার্থক্য ভেবে বারবার পিছিয়ে গেছে। বিশ্বাস করো, আমি তোমাকে অনেকবার ভোলার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। তোমাকে ভুলতে আমি অন্য মেয়েদের সান্নিধ্য পর্যন্ত যাওয়ার চেষ্টা করেছি, তাও পারিনি। কোনো মেয়ের পানে তাকালেও আমার অবচেতন মস্তিষ্ক বারংবার তোমাকে স্মরণ করিয়েছে। তোমার অদৃশ্য এক পিছুটান তোমার প্রতি আমাকে আসক্ত করে তুলেছিল ভীষণভাবে। ধীরে ধীরে আমি বুঝেছিলাম আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমাকে ছাড়া আমার একদম চলবে না। বারবার তোমার কাছে ছুটে আসার চেষ্টা করেছে, কিন্তু সে পথটা নিজের হাতেই বন্ধ করেছিলাম। দীর্ঘ 5 বছর তোমার জন্য ছটফট করতে করতে নিজের পড়াশোনা শেষ করলাম। ছুটে আসতে চাইলাম দেশে, সকলের অগোচরে আমি এসেছিলামও, কিন্তু আবারও বাবার ব্যবসার কাজ আর আমার জীবনের সবচেয়ে বড় একটা সিদ্ধান্ত সব কিছু বদলে দিল। আবারও 2 বছরের জন্য আমাকে তোমার থেকে দূরে সরিয়ে দিলাম। আমিও তখন সে দূরত্ব মেনে নিলাম, কারণ আমি ভেবেছিলাম আমি তোমাকে সেদিন ছেড়ে গেলেও আমার পরিবার ঠিকই তোমাকে আমার জন্য রেখে দিয়েছে। আমি দেখেছিলাম আমার মা তোমার জন্য কতটা আবেগে ছিল, কিন্তু সে যে তোমাকে আমর করে রাখতে পারেনি, কিংবা মাঝখানে এত কিছু ঘটে গেছে আমি বুঝতেও পারিনি। আর রইল খোঁজ খবর নেওয়ার কথা। আমি যখনই বাড়িতে কল করেছি তোমার একটা খোঁজ পাওয়ার জন্য আমার হৃদয় আকুপাকু করেছে, কিন্তু লজ্জায় মুখ ফুরে তোমার কথা জিজ্ঞেস করতে পারিনি। আমি তো তোমাকে ছেড়ে গেছিলাম, তোমাকে দূরে ঠেলে দিয়েছিলাম। কোন মুখে আমার বাড়ির লোকদের কাছে তোমার কথা জানতে চাইতাম? তাছাড়া ওই যে বললাম, আমি ভেবেছিলাম আমার পরিবার তোমাকে আমার জন্য রেখে দিয়েছে, তাই একটু নিশ্চিন্তও ছিলাম। থামলো তুর্য আবার। দেখো, এই 7টা বছর তুমি জানতে না আমাদের বিয়ের কথা, তাই তোমার উপর কখনো এর প্রভাব পড়েনি। যতটুকু পড়েছে তা তোমার অগোচর।
অথচ আমি সবটাই জানতাম। 7টা বছর প্রতিটা দিন আমি অপরাধ বোধে ভুগেছি। একটা বার তোমাকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষায় ছটফটে মরেছে। তোমাকে ছেড়ে গিয়ে কম তো শাস্তি পেলাম না, আর কত শাস্তি দিবে আমাকে? পৃথা মনোযোগ দিয়ে শুনল তুর্যের সব কথাগুলো। বুঝলো সে তুর্যকে, আর এমনিও এই পুরুষের উপর তার রাগ অভিমান নেই কিছু, যা আছে সব ভালোবাসা। পৃথা আলতোভাবে হাত রাখলো তুর্যের পিঠে, হুট করে বলল, ভালোবাসি প্রিয়। তুর্য থমকালো। সেই বহুল কাঙ্ক্ষিত বাক্য, যা শোনার জন্য এত বছর ধরে মরিয়া তুর্য। আচ্ছা, সে কি ঠিক শুনছে নাকি ভুল? তুর্য নিজের থেকে ছাড়িয়ে নিল পৃথাকে। মেয়েটার মুখ পানে তাকিয়ে অবিশ্বাস্য কণ্ঠে বলল, কি বললে তুমি? আবার বলো। পৃথা একটু ঝুঁকে গেল তুর্যের পানে। ছেলেটার কানের কাছে মুখ নিয়ে মৃদু কণ্ঠে বলল, ভালোবাসি, ভালোবাসি, ভীষণ ভালোবাসি প্রিয়। তুর্য আনন্দে আত্মহারা হলো। হৃদয়ে প্রশান্তির হাওয়া বইতে শুরু মুহূর্তে। বেচারা আর নিজেকে সামলাতে পারল না। 2 হাতে শক্ত করে জড়িয়ে ধরল পৃথাকে। উৎফুল্ল কণ্ঠে বলল, ভালোবাসি বউ, ভীষণ ভালোবাসি। কথাটা বলেই পরপর আবার ছেড়ে দিল পৃথাকে। 2 হাতের ভাঁজে মেয়েটার মুখ তুলে টপাটপ চুমু খেলো গোটা কয়েক। অতপর হঠাৎ ওষ্ঠের নিকট এসে থেমে গেল। একটু সময় নিয়ে পরম যত্নে নিজের শুষ্ক দুষ্ট ঠোঁট মিলিয়ে দিল পৃথার নরম উষ্ণ ওষ্ঠে। উন্মাদের ন্যায় ওষ্ঠের প্রবল ঘর্ষণে নাজেহাল করে তুলল মেয়েটাকে। পৃথাও আজ আর বাধা দিল না, নিজেকে সায় জানালো তুর্যের কার্যে। নিজের 2 হাত দ্বারা খামচে ধরল বেচারার পিঠ। তুর্য পৃথার ওষ্ঠে চুমু খেতে খেতে তাকে শুয়ে দিল বিছানায়। ধীরে ধীরে অষ্ট ছেড়ে নামলো মেয়েটার ঘাড় গলায়। ছোট ছোট চুমুতে দিশাহারা করে তুলল পৃথাকে। তুর্যের পর্শে বেসামাল হলো, নাজুক হয়ে পড়ল মেয়েটা। নিঃশ্বাস ভারী হয়ে এলো তর, তবুও দুষ্টু বুদ্ধি গেল না। ওই যে কথাই আছে না, যে যেমন তার সাথে মিলেও তেমন, সুতরাং তুর্য যেমন তার বউ তো তেমনই হবে। এমন এক অনুভূতিময় পরিস্থিতিতে এসেও মেয়েটা হুট করেই বলল, আমার এখনও 18 বছর বয়স হয়নি। আইন অনুযায়ী আমি এখনও শিশু। একজন শিশুর সাথে এসব করা পাপ, ঘোর পাপ। তুর্য মাথা তুলল পৃথার গলা থেকে। অত্যন্ত ঠান্ডা কণ্ঠে বলল, মারতে চাও আমাকে? না, শুধুমাত্র। আর কিছু বলতে পারল না পৃথা। তুর্য একটু ঝুঁকে আকস্মিক বেশ শক্তপোক্তভাবে কামড় বসিয়ে দিল মেয়েটার ওষ্ঠে। চেঁচিয়ে উঠল পৃথা। ওষ্ঠে হাত বুলাতে বুলাতে বলল, এটা কি করলেন আপনি? কামড় কেন দিলেন? তুর্য উত্তর দিল না পৃথার কথার। উল্টো নিজের শরীরে জড়ানো টি শার্ট খুলতে খুলতে বলল, চুপ, একদম চুপ। আর একটা কথাও নয়। আর একটা উল্টাপাল্টা কথা বলবে তো চার মেরে ফেলবে একদম। পৃথা ওষ্ঠ প্রসারিত করলো। ডান হাতটা উঁচিয়ে তর্জনী আঙুলটা দ্বারা আলতোভাবে স্পর্শ করলো তুর্যের নগ্ন বক্ষে। কণ্ঠে ধীর বিশ্বাস নিয়ে বলল, পৃথাকে জানে মেরে দেওয়ার আগে তুর্য চৌধুরীরই জান চলে যাবে। তুর্যের দৃষ্টি শীতল হলো। পৃথার হাতটা চেপে ধরলো নিজের পক্ষে। মৃদু কণ্ঠে বলল, এত বিশ্বাস? পৃথা হাসলো। ধীর কণ্ঠে বলল, নিজের থেকেও বেশি। তুর্য চোখে চোখ রাখলো পৃথার। প্রশান্তিতে ভরে উঠল তার হৃদয়। যে চোখ এতকাল ভালোবাসা দেখার তীব্র আকাঙ্ক্ষায় ছটপটিয়ে কাটিয়েছে, বেচারা আজ সেই চোখ পূর্ণ ভালোবাসার অস্তিত্ব দেখা পাচ্ছে, খুঁজে পাচ্ছে অগাধ বিশ্বাস। এই জীবনের সবচেয়ে বড় পাওয়া, জীবনের পূর্ণতা। তুর্য আর কথা বাড়ালো না। আজ এই বৃষ্টিস্নাত রজনীতে সে নিজের করে নিতে চাইল নিজের প্রিয়তমাকে। তুর্য আবারও নিজেদের দূরত্ব ঘোঁচালো। একটু ঝুঁকে মুখ ডুবালো পৃথার ঘাড়ে। ছোট্ট ছোট্ট চুমুতে সিক্ত করলো মেয়েটাকে। ধীরে ধীরে বেসামাল হলো তুর্যের স্পর্শ। ভারী হলো পৃথার নিঃশ্বাস। আর কোনো বাধা দেওয়ার সক্ষমতা হারালো মেয়েটা। ভালোবাসার সুখে খামচে ধরলো তুর্যের উন্মুক্ত ফর্সা পিঠ। একে অপরের মাঝে হারিয়ে গেল একটু একটু করে। অবশেষে পূর্ণতা পেল দুটি নরনারী, একটি স্নিগ্ধ ভালোবাসা। ভোরের আলো ফুটেছে চারিদিকটা। ইতিমধ্যে ভরে উঠেছে সূর্যের তীব্র আলোক রশ্মিতে। গতকাল সারা রাত ধরে বৃষ্টির হওয়ার দরুন আজ যেন একটু বেশি চনমনে সূর্যটা। সেই চনমনে সূর্যের আলোর চোখে পড়তেই ঘুম ভেঙে গেল পৃথার। পিট পিট করে চোখ খুলতেই নিজেকে আবিষ্কার করলো তুর্যের নগ্ন বক্ষে। সাথে নিজের দেহের পানে তাকিয়ে লজ্জায় পড়ল মেয়েটা। ইস, গতকাল রাতে কি অসভ্যতমটাই না করলো তুর্য, অথচ এখন ভাজা মাঠ উল্টে খেতে জানে না যেন। একদম নিষ্পাপ বাচ্চাদের ন্যায় ঘুমিয়ে আছে। পৃথা চোখ তুলে তাকালো তুর্যের ঘুমন্ত মুখশ্রীর পানে। ইচ্ছে হলো হাত বাড়িয়ে ওই মুখটা একটু ছুঁয়ে দিতে, একটু আদর দিয়ে ভরিয়ে তুলতে। পৃথা তাই করলো। হাত বাড়িয়ে ছুঁয়ে দিল তুর্যের ঘুমন্ত মুখশ্রী।
মাথাটা ঝুঁকিয়ে আলতোভাবে চুমু খেল স্বামীর গালে কপালে। অতপর কি ভেবেই হঠাৎ তুর্যকে ধাক্কা মেরে উঠে বসলো বিছানায়। গভীর ক্রোধ তুর্য আর তার শরীরের একসাথে জড়ানো কাঁথাটা টেনে ঢেকে নিল শুধুমাত্র নিজেকে। ঘুমের মধ্যে আকস্মিক ধাক্কাই ভড়কে গেল তুর্য। ধরপড়ে উঠে বসলো বিছানায়, ব্যস্ত হয়ে বলল, কি হয়েছে? পিতা অগ্নি দৃষ্টিতে তাকালো তুর্যের পানে, ঝাঁঝালো কণ্ঠে পড়ল, অসভ্য লোক, আপনি একদম কথা বলবেন না আমার সাথে। তুর্য দ্বিতীয় দফায় ভড়কে গেল পৃথার কথায়। সকাল সকাল ঘুম থেকে উঠতে না উঠতেই এর আবার কি হলো? কাল এত সুন্দর মধুময় এক রজনী অতিবাহিত করে আজ বলছে কথা বলবে না। তুর্য নিজের দুহাত বাড়িয়ে জড়িয়ে ধরতে উদ্যত হলো পৃথাকে। কোমল কণ্ঠে বলল, কি হয়েছে তোমার? অন্যায় কি করেছে বলবে তো? পৃথা সরে গেল তুর্যের নিকট থেকে। শরীরে জড়ানো কাঁথাটা আরো ভালোভাবে শরীরে জড়িয়ে পা বাড়ালো ওয়াশরুমের পানে। যেতে যেতে আবার বলল, একদম আমাকে ছোবেন না অসভ্য পুরুষ। আমার আশেপাশেও যেন আপনাকে না দেখে, তাহলে হাত পা কেটে বিছানায় বসিয়ে রাখবো বলে দিলাম। তুর্য যেন বেকল বনে গেল পৃথার কথায়। রাতে সারা রাত এত গভীরভাবে ছুঁয়ে দেওয়ার পর এখন বলছে ছোবে না। আবার কি বলল? পৃথার আশেপাশে গেলে হাত পা কেটে বিছানায় বসিয়ে রাখবে। তুর্য চোখ বড় বড় হয়ে গেল। কি সাহস তার বইয়ের! এ তো তারও এক কাঠি উপর থেকে আসা যাওয়া করে। বেলা গড়িয়েছে কিছুটা, যদিও এখনো সকালের সময় থেমে আছে সময়টা, তবে সূর্য তার প্রখরতা ছড়িয়েছে অনেকটা। আর এই সময় চৌধুরী পরিবার বসার কক্ষে সভা বসিয়েছে তুর্য। জরুরি কথা আছে বলে আজ কাউকে অফিসেও যেতে দেয়নি। আরুষকেও টেনে এনেছে সকাল সকাল। বেচারা আরুষ তো তার সাথে কি হতে চলেছে, তুর্য তাকে শাস্তি দেয় কিনা এই ভেবেই হার্ট অ্যাটাকের উপক্রম। কিন্তু তুর্য তাকে অবাক করে দিয়ে তেমন কিছুই করলো না। উল্টো আরুষের কাঁধ ধরে বসলো বসার কক্ষের সভায়। বাড়ির সকলকে উদ্দেশ্য করে বলল, তোমাদের সকলের সাথে আমার একটা জরুরি কথা আছে। উপস্থিত সকলে উৎসুক হয়ে তাকালো তুর্যের পানে। তবে তাহমিনা বেগম বরাবরের ন্যায় একটু ফরং কেটে বলল, সেই কখন থেকে তো জরুরি কথা বলবে বলেই বসিয়ে রেখেছ আমাদের। এখন এত ভনিতা না করে বলেই ফেলো, কি বলতে চাও? তপ্ত নিঃশ্বাস ফেলল তুর্য। সকলের পানে একবার তাকিয়ে বলল, আমি চাইছিলাম আরুষের সাথে ইরার বিয়েটা দিতে। থামলো তুর্য, আবার বলল, এমন না যে আরুষকে তোমরা চেনো না, সবে আরুষকে চেনো। আরুষ যথেষ্ট ভালো ছেলে। আমার যতদূর মনে হয় ইরার জন্য ওর থেকে ভালো ছেলে আর হবে না। তুর্যের হঠাৎ এহেন কথায় চমকালো উপস্থিত সবাই। আরুষ নিজেও বিস্ময়ের চরম সীমায় পৌঁছে গেছে মুহূর্তে। তুর্য এত ভালো কবে থেকে হলো? এভাবে বাড়িতে ডেকে এনে নিজে থেকে ইরার সাথে বিয়ের কথা বলছে। যেখানে আরুষকে তার শাস্তি দেওয়ার কথা, সেখানে বোনের সাথে বিয়ে দিতে চাইছে। ব্যাপারটা ঠিক হজম হচ্ছে না আরুষের। এর মধ্যে নিশ্চয়ই অন্য কিছু আছে। আরুষ তুর্যের পানে চেপে বসলো, একটু চোখে ফিসফিসিয়ে বলল, স্যার আপনি ঠিক কি করতে চাইছেন বলুন তো একটু। তুর্য আরুষের ন্যায় ফিসফিসিয়ে জবাব দিল, তোকে বনজামাই করতে চাইছে। কেন, এটাকে তোর পছন্দ না? আরুষ উত্তর দেওয়ার জন্য মুখ খুলল, কিন্তু কিছু বলার আগেই মুখ খুললেন তাহমিনা বেগম। থমথমে কণ্ঠে তিনি বললেন, হীরা এখনো ছোট, এখনোই ওর বিয়ের ব্যাপারে আমরা ভাবছি না কিছু। তুর্য তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো মায়ের পানে, গম্ভীর কণ্ঠে বলল, এরা ছোট, আর আমার বউ তো ছোট ছিল না, একদম খুনে খুনে বলেছিল। মাত্র 10 বছর বয়সে পৃথার বাবা মায়ের হাত পা ধরে ওই ছোট মেয়েটাকে বিয়ের পেড়িতে উঠিয়ে দিতে তোমার বুক কাঁপেনি। আর এখন নিজেদের 17 বছর বয়সী মেয়েকে বিয়ে দিতে বুক কাঁপছে। নিজের মেয়েরা মেয়ে আর পরের মেয়েরা তো মেয়ে নয়, তাদের যেভাবে খুশি সেভাবে নাচানো যায়, তাই না? তুর্যের কথায় চুপ হয়ে গেল সবাই। ছেলেটা ভুল কিছু তো বলেনি। সেদিন সত্যিই তারা ভুল করেছিল, যার দরুন ভুগতে হয়েছে ওই মেয়েটাকে। সকলের নিশ্চুপতা মাঝে উঠে দাঁড়ালো তুর্য। সকলের পানে একবার তাকিয়ে বলল, কি করবে ভেবেচিন্তে আমাকে জানিও। তোমাদের মেয়ে না দিলে আমি আরুষের জন্য অন্য মেয়ে দেখব। বেচারার কতদিন আয় বড় থাকবে। কথাটা বলে লম্বা লম্বা পা ফেলে বসার কক্ষ থেকে প্রস্থান করলো তুর্য। আর আরুষ ফ্যাল ফ্যাল করে তার দিকে তাকিয়ে রইল তার যাওয়ার পানে। এই লোক আবার হঠাৎ ওর বিয়ে নিয়ে আবার এত মাতলো কেন? কি চাচ্ছে এ? বসার কক্ষ থেকে বেরিয়ে তুর্য সোজা গেল ইরার কক্ষের পানে। তার বউ সকলকে তার উপরে চোটপাট দেখিয়ে এই কক্ষে এসে ঘাঁটি কেটেছে। এতক্ষণও সকলে বসার কক্ষে উপস্থিত থাকলেও এই দুই নারী উপস্থিত ছিল না। যেহেতু ইরার বিয়ের কথাই বলবে, তাই তুর্য আর তাদের বসার কক্ষে যেতে জোরাজোরি করেনি। তুর্য দাঁড়ালো ইরার কক্ষের দরজার সম্মুখে, হাত উঁচিয়ে দরজা টোকা দিয়ে বলল, পৃথা,
রুমে এসো তাড়াতাড়ি। তুর্যের কথা শেষ হওয়ার প্রায় সাথে সাথে দরজার ওপাশ থেকে উত্তর এলো, আমি যাব না, আপনি যান। তুর্য ভ্রু কুচকালো। নিজের ভদ্রতা বাদ দিয়ে দরজা ঠেলে ভিতরে ঢুকলো সে। ইরাকে আদেশের সুরে বলল, তুই বাইরে যা। তুর্যের আদেশ দিতে দেরি, কিন্তু ইরা কক্ষ থেকে বেরিয়ে যেতে দেরি হলো না। ইরা বেরিয়ে যেতেই তুর্য এগিয়ে গিয়ে কক্ষের দরজাটা আটকে দিল। অতঃপর পৃথার পানে তাকিয়ে বলল, কি হয়েছে? সকাল থেকে রেখে আছো কেন? পৃথা অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। থমথমে কণ্ঠে বলল, কিছুই হয়নি আমার। তুর্য এগিয়ে গিয়ে পৃথার মুখোমুখি দাঁড়ালো। মেয়েটার একটা হাত নিয়ে নিল নিজের পুরুষালী 2 হাতের ভাঁজে। কোমল কণ্ঠে বলল, তোমার কি হয়েছে বলবে তো? না বলে আমি বুঝবো কিভাবে, বলো। পৃথা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো তুর্যের পানে, ঝাঁঝালো কণ্ঠে বলল, আমাদের বিবাহ বার্ষিকী ছিল আজ, কত প্ল্যানিং করেছিলাম, সব আপনি কাল এক রাতে ভেস্তে দিয়েছেন। তুর্য চমকালো, গোল গোল চোখে সে তাকালো পৃথার পানে, অবাক সুরে বলল, আজকে আমাদের বিবাহ বার্ষিকী? পৃথার চোখ জোড়া বড় বড় হয়ে গেল বিস্ময় নিয়ে। আপনি আমাদের বিবাহ বার্ষিকীর কথাও ভুলে গিয়েছেন, অথচ সারাদিন ভালোবাসি ভালোবাসি বলে হে দিয়ে মরেন। তুর্য হঠাৎ রেগে গেল, দাঁতে দাঁত চেপে বলল, ওই আরসের বাচ্চার গোষ্ঠী আমি উদ্ধার করে ফেলবো। পেটে মির্জাফরের বংশধর মাথা একটা বাড়ি মেরে আমার বিবাহ বার্ষিকী ভুলে দিল। পৃথা ভ্রু কুচকালো, কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করল, আরুষ ভাই আপনার মাথায় বাড়ি মেরেছিল? আপনি না সড়ক দুর্ঘটনায় মাথা ফাটিয়েছেন? তুর্য অপ্রস্তুত হলো। রাগের মাথায় সে কি বলতে কি বলে ফেলেছিল ঢোক গিলল তুর্য। আমতা আমতা করে বলল, হ্যাঁ হ্যাঁ, সড়ক দুর্ঘটনাতেই মাথায় ফেটেছে। ওটা তো আরও সাথে ছিল, তাই বলছিলাম আর কি। কথাটা বলেই থামলো তুর্য। 2 হাতে পৃথাকে জড়িয়ে নিল নিজের সাথে। দুষ্টু হেসে বলল, তুমি কি প্ল্যান করেছিলে বউ? নিশ্চয় আজকে শুভ দিনে আমাদের বাসরটা সারার চিন্তা ভাবনা করেছিলে, যা আমি গতকাল রাতে সেরে ফেলেছি। একদম চিন্তা করো না বউ, আমরা কাল বাসর সেরেছি, আজ আবার সারবো। ভবিষ্যতে প্রতি রাতে বাসর সারবো, একটা রাতও বাদ যেতে দেব না। রাত বেড়েছে, চারিদিকটা আধারে চাদরে মুড়ে নিস্তব্ধ হয়ে পড়েছে। হয়তো ইতিমধ্যেই ঘুমিয়ে পড়েছে সবাই। তবে আজ রাতটাতে ঘুম নেই তুর্য এবং পৃথা নামক 2 নরনারীর অক্ষিদয়ে। পৃথা আজ শাড়ি পরেছে, নিজেকে খুব সুন্দরভাবে পরিপাটি করে সাজিয়েছে। যদিও আজকে রাতটা নিয়ে পরিকল্পনা ছিল অনেক, তবে তার কিছুই তুর্যের কথায় পূর্ণতা দিতে পারেনি। পৃথা খুব করে ভেবে রেখেছিল ওই নাটক, সিনেমা কিংবা গল্পের ন্যায় আজ পুরা কক্ষটা সে মোমের আলোয় সাজাবে। সাথে নিজেও শাড়ি পরে সুন্দরভাবে সেজে গুজে তুর্যের নিকট ধরা দেবে। তুর্যকে চমকে দিয়ে সে লাজুক ভঙ্গিতে বলবে, ভালোবাসি প্রিয়। কিন্তু তার কিছুই হলো না আজ। কি হতো গতকালের মাত্র একটা রজনী নিজেকে নিয়ন্ত্রণ করলে কত রজনী তো নিয়ন্ত্রণে কাটালো। তা না, নিজেও নিয়ন্ত্রণ হারালো আর তাকেও উস্কে দিল সকাল সকাল। উঠে আবার পরিবারে লাগিয়ে দিল আরুষারের বিয়ের কথাটা। সব মিলিয়ে একটা হজাও বড়ল অবস্থা। এরই মধ্যে আবার নিজ কক্ষে বিবাহবার্ষিকী আয়োজন করবে কখন। তপ্ত নিঃশ্বাস ফেলল পৃথা। তার সকল পরিকল্পনায় জল ঢেলে দেওয়ার জন্য যদিও লোকটার ওপর রাগ লাগছে ভীষণ, তবুও আজ নিশ্চুপ রয়েছে। আজ এমন একটা দিনও আর কোনো রাগ অভিমান খারাপ লাগা নিয়ে থাকতে চায় না পৃথা। পিছনের সকল খারাপকে ভুলে সে নতুনভাবে জীবনটা শুরু করতে চায় তুর্যের সাথে। পৃথা নিজেকে পরিপাটি সাজিয়ে আয়নার দিকে দেখে নিল আরেকটা বার। অতঃপর দরজার নিকট গিয়ে খুলে দিল দরজাটা। মৃদু কণ্ঠে বলল, ভিতরে আসুন। তুর্য কক্ষের বাইরে দাঁড়িয়ে মোবাইল ঘাঁটছিল। মূলত পৃথা তাকে বের করে দিয়েছিল। শক্ত কণ্ঠে বলে দিয়েছিল, আমার সব প্ল্যানিংয়ে তো জল ঢেলেছেন, এখন অন্তত কিছুটা সময় বাইরে থেকে আমাকে উদ্ধার করুন। তুর্য আর কথা বাড়ায়নি। এমনি কম অন্যায় সে করেনি। সবচেয়ে বড় অন্যায় বিবাহ বার্ষিকীর তারিখ ভুলে যাওয়া। এটা নিয়ে যে পৃথা এখনও কোনো ঝামেলা করেনি, এই তো অনেক। তারপর যদি আবার বইয়ের কথাও না শোনে, তবে আজ রক্ষা থাকবে না। পৃথার কণ্ঠস্বর কর্ণে পৌঁছাতে চোখ তুলে তাকালো তুর্য। অমনি থমকে গেল বেচারা। হৃদয় যন্ত্রে ক্রিয়া বেড়ে গেল আগের থেকে দ্বিগুণ হারে। সম্মুখে দাঁড়ানো এই কাকে দেখছে তুর্য? এই মুহূর্তে পৃথাকে তার নিকটে কোনো পরীর তুলনায় কম লাগছে না। তুর্য পূর্ণ দৃষ্টিতে তাকালো পৃথার পানে। উজ্জ্বল শ্যামাবর্ণা শরীরে মেয়েটা একখানা লাল রঙের শাড়ি জড়িয়েছে আজ। এই শাড়িটা তারই কেনা। প্রথম দিন মেয়েটা এই বাড়িতে আসার পর যে জামা কাপড় পরিপূর্ণ লাগেজটা পৃথাকে সে দিয়েছিল, এটা তার মধ্যেই ছিল। অক্ষিদয়ে মোটা মোটা করে কাজল লেপছে পৃথা। ওষ্ঠদয়ে আবার হালকা গোলাপি লিপস্টিক লাগিয়েছে।
মেয়েটার ওই উষ্ণজোড়া তুর্যের নিকট যেন আরও উষ্ণ হয়ে উঠেছে এই সময়। ইচ্ছা করছে এখনই ওই ওষ্ঠের উপর হামলে পড়ে নিজের আয়ত্তে নিয়ে নিতে। তুর্য মুগ্ধের ন্যায় এগিয়ে গেল কক্ষের ভিতরে পৃথার পানে। দরজাটা লাগিয়ে দুহাত বাড়িয়ে দিল মেয়েটাকে একটু জড়িয়ে ধরতে। পৃথা সরে গেল, সাথে সাথেই কপট রাগ দেখিয়ে বলল, এখন না। তুর্য হতাশ হলো, অসহায় কণ্ঠে বলল, তাহলে কখন? পৃথা উত্তর দিল না কোনো। তুর্যের পানে এক পলক তাকিয়ে এগিয়ে গেল কক্ষে স্থান পাওয়ার টেবিল পানে। একটা বাক্স থেকে ছোট্ট একটা কেক বের করে রাখলো টেবিলে। অতঃপর একটা মোমবাতি জ্বালিয়ে তাকালো আবার তুর্যর পানে। মৃদু হেসে বলল, শুভ বিবাহবার্ষিকী প্রিয় স্বামী। আমরা একে অপরের না হয়েই 8টা বছর কাটিয়ে দিয়েছি। পৃথার কথা শেষ হতে না হতেই তুর্য ফট করে বলল, 8 বছরের থেকে একটা রাত কম হবে, কারণ আমরা গত রাতে এক হয়ে গেছি। পৃথার মেজাজ বিগড়ল। কথাটা বলার সময় কি সুন্দর একটা অনুভূতি ছিল পৃথার ভিতরে, অথচ এই পুরুষ মাত্র একটা বাক্যবাণ দিয়েই সেই অনুভূতি ধূলিসাৎ করে ছাড়ল। এর কি সর্বদা মুখটা চালাতেই হবে? 5টা মিনিটের জন্য এর মুখ বন্ধ রাখা যায় না? পৃথার দাঁতে দাঁত চাপল, কটমট করে বলল, ওটা 8 বছরই হবে। কাল রাত 12টার পরে আপনি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়েছিলেন। তুর্য ওষ্ঠ প্রসারিত করে হাসল, দুষ্টুমির স্বরে বলল, বাহ, ভালোই হিসেব রেখেছো দেখছি। তা আর কি কি হিসেব রেখেছো? পৃথা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো তুর্যের পানে, থমথমে কণ্ঠে বলল, অনেক কিছুরই হিসেব রেখেছি। আগে কেকটা কাটি, তারপর বলছি। এদিকে আসুন। তুর্য এগিয়ে গেল টেবিলের নিকট, তবে সে পৃথার পাশে না দাঁড়িয়ে দাঁড়ালো পিছনে। আলতোভাবে মেয়েটার পিছন থেকে জড়িয়ে নিল নিজের সাথে। পৃথার এক হাত নিজের হাতের ভাঁজে নিয়ে টেবিলের উপর রাখা প্লাস্টিকের ছুরিটা তুলে নিল হাতে। কেকের উপর আস্তে ধীরে সে ছুরিটা চালাতে চালাতে মেয়েটার কানে কানে ফিসফিসিয়ে বলল, ভালোবাসি বউ। পৃথার ওষ্ঠে হাসি ফুটে উঠল। কেক কাটার ছুরিটা ছেড়ে দিয়ে এক টুকরো কেক হাতে তুলে নিল সে। তুর্যের মুখের সম্মুখে ধরে বলল, ভালোবাসি প্রিয়। তুর্য পরম তৃপ্তি নিয়ে কেকের টুকরোটা মুখে পুরে নিল। নিজেও এক টুকরো কেক তুলে ধরল পৃথার সম্মুখে। পৃথা হাঁ করলো কেক খাওয়ার জন্য, কিন্তু পৃথার তুর্য কেকের টুকরোটা পৃথার মুখে না দিয়ে লাগিয়ে দিল গালে। হকচকিয়ে উঠল পৃথা, ফুঁসে উঠে তাকালো তুর্যের পানে, কপট রাগ দেখিয়ে বলল, এটা কি করলেন আপনি? তুর্য ঘোর লাগা দৃষ্টিতে তাকালো পৃথার পানে, একটু ঝুঁকে পৃথার গালের সাথে নিজের গাল লাগিয়ে দিল। কেকের তৈলাক্ত ক্রিমের অবস্থান নিজের গালে নিয়ে নেশালো কণ্ঠে বলল, ভালোবেসেছে। পৃথা শিউরে উঠল, কেঁপে উঠল তার বক্ষস্থল। হাত বাড়িয়ে মেয়েটা খামচে ধরল স্বামীর বাহু। তুর্য টুপ করে একখানা চুমু খেলে পৃথার গালে, অতঃপর সোজা হয়ে দাঁড়িয়ে বলল, তোমার জন্য একটা জিনিস আছে। পৃথা ভ্রু কুচকাল, কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করল, কি? তুর্য উত্তর দিল না পৃথার কথায়। পা বাড়িয়ে এগিয়ে গেল আলমারির নিকট। আলমারির উপর থেকে একটা গোলাপি রঙের লাগেজ নামিয়ে রাখলো পৃথার সম্মুখে। শান্ত কণ্ঠে বলল, এটা তোমার। আমি যখন দেশে ফিরেছিলাম তখন এনেছিলাম। পৃথা কৌতূহল অনুভব করলো, উৎসুক কণ্ঠে জিজ্ঞাসা করলো, কি আছে এতে? তুমি খুলে দেখো। পৃথা দেরি করলো না, বেশ উৎসুক হয়ে খুললো লাগেজটা। সাথে সাথে ভিতর থেকে বেরিয়ে এলো অসংখ্য চকলেট, ছোট ছোট পুতুল, চুলের ব্যান্ড, হাতের ব্রেসলেট, কানের দুল সহ আরও অসংখ্য মেইলি সামগ্রী। পৃথা চোখ জোড়া চকচক করে উঠল, উৎফুল্ল কণ্ঠে বলল, এসব আমার? তুর্য মুখ বাঁকালো, ঠোঁট কামড়ে বলল, না, আমার মুরগির বাচ্চার মতো বউয়ের। পৃথা ভেঙচি কাটলো, চটপট করে চকলেটগুলো খুলে খেতে শুরু করে দিল। অনেকদিন আগে চকলেটগুলো আনলেও যেহেতু খোলা হয়নি তাই ভালোই ছিল সেগুলো। স্ত্রী বাচ্চাদের নেই এমন কর্মকাণ্ড দেখে হাসলো তুচ্ছ। একটু এগিয়ে গিয়ে বসলো পৃথার পাশে, ওষ্ঠে শুষ্ক হাসির রেখা ফুটিয়ে তুলে বলল, একা একাই খাবে? আমাকে একটু দিবে না? পৃথা চট করে একটা চকলেট এগিয়ে দিল তুর্যের পানে। স্বাভাবিক কণ্ঠেই বলল, নিন। আমার এই চকলেট হবে না, অন্য চকলেট লাগবে। তুর্য ঘোর লাগা কণ্ঠস্বর। পৃথা থমকালো, 2 সেকেন্ড লাগলো তার কথাটা মস্তিষ্কে ধারণ করতে। তুর্যের কথার মানে বুঝতে পেরে লাজে রাঙা হলো মেয়েটা। সরে যেতে চাইলো তুর্যের পাশ থেকে, কিন্তু তুর্য তাকে যেতে দিল না। কোমর চেপে মিশিয়ে নিল নিজের সাথে, হাত বাড়িয়ে আলতোভাবে ধরল স্ত্রীর থুতনি। বল প্রয়োগ করে মুখটা একটু তুলে বলল, তোমাকে আজ ভীষণ সুন্দর লাগছে বউ। পৃথা লজ্জা পেল আরও।
নিজের চোখ জোড়া নামিয়ে নিল সাথে সাথে। তুর্য একটু একটু করে এগিয়ে গেল মেয়েটার ওষ্ঠের পানে, খুব যত্নে ওষ্ঠ জোড়া আঁকড়ে নিল নিজের ওষ্ঠের ভাঁজে। পৃথা নিজের আক্ষেদয় বন্ধ করে নিল পরম আবেশে, আগে পিছে আর না ভেবে মত্ত হলো স্বামীর ভালোবাসায়। সময় প্রবাহমান, এরই মধ্যে কেটে গেল বেশ কয়েকটা দিন। আজ আরুষ এবং ইরার আকদের তারিখ। সেদিন পরিবারে আরুষ এবং ইরার বিয়ের কথাটা তুলে দেওয়ার পরে পরিবারের সকলে বিষয়টি নিয়ে ভেবেছে বেশ, আরুষ ছেলে ভালো, এমন ছেলেকে মেয়ে দিবে না খুব কম লোকেই আছে। ইরার কাছে বিয়ের ব্যাপারে মতামত জানতে চাইলে সে হ্যাঁ বলে দিয়েছে এক পক্ষে। যেখানে মেয়ে নিজেই রাজি সেখানে আর ঝামেলা করে লাভ কি। তবে বাড়ির সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে এখন বিয়ের কথা পাকাপাকি করে রাখবে, পরে ইরা এইচএসসি পরীক্ষা শেষ হলে বিয়ে দেবে। কিন্তু বাদ সাধল তুর্য, সে বেশ মরিয়া হয়ে উঠেছে আরুষ আর ইরার বিয়ের জন্য। তার মাতামাতি দেখে মনে হয় এ যেন আরুষের বিয়ে নয়, তার নিজের বিয়ে। তুর্যের এক কথা, তুলে নেওয়ার পরে হোক, কিন্তু আকদটা এখনই হয়ে যাক। বাড়ির লোকও শেষ পর্যন্ত তার জোড়াজোড়িতে মেনে নিয়েছে বিষয়টা। সেই অনুপাতে আজ আরুষ এবং ইরার বিয়ের দিন ধার্য করা হয়েছে। সন্ধ্যার সময়টা অতিবাহিত হয়ে কেবলই রাতের পানে পা বাড়িয়েছে আরুষ। বেশ পরিপাটি হয়ে সেজেগুজে নিজের বাড়ির লোকেদের নিয়ে চলে এসেছে তুর্যদের বাড়িতে। আজ তার বিয়ে, তাও প্রিয় নারীর সাথে। তাদের প্রেম হলো না, পাশাপাশি বসে 2-4টা কথা হলো না, অথচ খুব অল্প সময়ের মধ্যে নিজের করে নিতে পারছে প্রেয়সীকে। ভাবতেই প্রশান্তি ভরে যাচ্ছে আরুষের হৃদয়ে। এই প্রথম ছেলেটার মনে হচ্ছে তুর্য ভীষণ ভালো, তার থেকে উত্তম পুরুষ আর এই পৃথিবীতে নেই। আরুষদের আসার পরপরই তাদের বসিয়ে দেওয়া হয়েছে বসার কক্ষে। কাজী সাহেবও চলে এসেছে ইতিমধ্যে, এখন শুধু আসার বাকি ইরার, তাও পৃথা নিয়ে আসছে। খানিক বাদে ইরাকে নিয়ে পৃথা প্রবেশ করলো বসার কক্ষে। ইরার ফর্সা শরীরে আজ গোলাপি রাঙা শাড়ি রঙের একখানা শাড়ি জড়ানো হয়েছে, মাথায় ঘোমটা, মুখে সাজগোজের প্রলেপ নেই মোটেই। আরুষ যেন থমকে গেল ওখানে, হৃদস্পন্দন গতি বেড়ে গেল তার। আজ এ কোন ইরাকে সে দেখছে? শাড়িতে কোনো নারীকে এত সুন্দর লাগতে পারে জানা ছিল না বেচারার। আরুষের চিন্তাভাবনার মধ্যেই পৃথা ইরাকে বসালো আরুষের পাশে, অতঃপর নিজেও ইরার পাশে বসবে। ঠিক তখনই চোখ গেল তার আশেপাশে তুর্যের পানে, আর ঠিক এই সুযোগটাই নিল তুর্য। সে যে এতক্ষণ অপেক্ষায় বসেছিল একটাবার পৃথার তাকানোর জন্য, বেচারি তাকানোর সাথে সাথে সকলের অগোচরে তুর্য একখানা উড়ন্ত চুমু ছুঁড়ে মারল বইয়ের পানে। বুকে হাত দিয়ে ঠোঁট নাড়িয়ে বোঝালো, চলো আরেকবার বিয়ে করে ফেলে, আর তারপর আরেকবার বাসো। এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো সিটি অফ লাভ প্রেরিত প্রেমে সিক্ত গল্প। আর আমাদের সাথে পথ চলতে ডু লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টাটা।